আসসালামু আলাইকুম। আজ আমরা পশ্চিম ইউরোপের 7টি দেশ সম্পর্কে জানব। চলুন শুরু করি। প্রথমে আমরা পশ্চিম ইউরোপের 7টা দেশ এবং রাজধানীগুলো দেখে নেব। প্রথমে আছে আটলান্টিক মহাসাগরের ভিতরের দেশ আয়ারল্যান্ড, রাজধানী হচ্ছে ডাবলিন। এই আয়ারল্যান্ডের পাশে, এটাও আটলান্টিক মহাসাগরের ভিতরের দেশ। এই দেশের নাম হচ্ছে যুক্তরাজ্য, রাজধানী হচ্ছে লন্ডন। যুক্তরাজ্যকে সমুদ্রের বধূও বলা হয়। এরপর আছে হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে আমস্টারডাম। নেদারল্যান্ডের পাশে আরেকটা দেশ, এটার নাম হচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামের রাজধানী হলো ব্রাসেলস। বেলজিয়ামের পরে স্থলবেষ্টিত একটি দেশ, এই দেশ নাম হচ্ছে লুক্সেমবার্গ, রাজধানীও লুক্সেমবার্গ। লুক্সেমবার্গের পর আমাদের ইউরোপ মহাদেশের তৃতীয় বৃহত্তম দেশ এই দেশটার নাম হচ্ছে ফ্রান্স, রাজধানী হচ্ছে প্যারিস। এই ফ্রান্সের ভেতরেই অবস্থিত আরেকটা দেশ, এই দেশটার নাম হচ্ছে মোনাকো, রাজধানী মোনাকো। তো আমরা দেশগুলোর অবস্থান দেখে নিলাম। এখন আমরা প্রত্যেকটা দেশ সম্পর্কে বিস্তারিত দেখব। প্রথমে আছে হচ্ছে আমাদের আয়ারল্যান্ড। আসলে এইটুকু অংশ সহই আসলে পুরোটাই আয়ারল্যান্ড ছিল। 1922 সালে যখন এই দক্ষিণের এই পাশে দক্ষিণ আয়ারল্যান্ড এরা যখন স্বাধীন হয়, তখন এই উত্তর আয়ারল্যান্ডের লোকজনগুলো দুই অংশে বিভক্ত হয়। এক অংশ চেয়েছিল যে এদের সাথে স্বাধীন হতে, কিন্তু অপর অংশ চেয়েছিল হচ্ছে যুক্তরাজ্যের সাথে রয়ে যেতে। তো পরে এখানে আসলে জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়, সংঘাত শুরু হয়। তারপরে 1998 সালে একটা বেলফাস্ট চুক্তির মাধ্যমে এই উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে এই উত্তর আয়ারল্যান্ড আসলে যুক্তরাজ্যের সাথে সংযুক্ত আছে, আর বাকি এই অংশটুকু দক্ষিণ আয়ারল্যান্ড যেটা, সেটা এখন আয়ারল্যান্ড হিসাবে স্বাধীন একটা দেশ। এই আয়ারল্যান্ড সম্পর্কে আমরা দেখি গুরুত্বপূর্ণ তথ্যগুলো। 1603 সালে সম্পূর্ণ আয়ারল্যান্ডের উপর ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। আয়ারল্যান্ড 1801 সালে ব্রিটেনের অঙ্গরাজ্যে পরিণত হয়। আয়ারল্যান্ড 1922 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেয় আইরিশ রিপাবলিকান আর্মি বা IRA নামক একটা গেরিলা সংগঠন। উত্তর আয়ারল্যান্ডে বেলফাস্ট চুক্তি, যেটা 1998 সালে সংগঠিত হয়, এই বেলফাস্ট চুক্তির মাধ্যমে উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠিত হয়। যুক্তরাজ্য, এই যুক্তরাজ্যকে অনেক সময় গ্রেট ব্রিটেন এবং কখনো যুক্তরাজ্য বলা হয়। আসলে কখন গ্রেট ব্রিটেন এবং কখন যুক্তরাজ্য বলা হয় সে বিষয়টা দেখি। গ্রেট ব্রিটেন কখন বলা হবে? যখন ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস এই তিনটা একত্রিত হয়ে থাকে, তখন তাকে বলা হয় গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের মানচিত্রটা এইরকম। এখন যুক্তরাজ্য কখন বলা হবে? যখন এই গ্রেট ব্রিটেনের সাথে এই যে এই অংশটুকু অর্থাৎ উত্তর আয়ারল্যান্ড যুক্ত হবে, তখন আমরা তাকে যুক্তরাজ্য বলবো, অর্থাৎ ইউকে বলবো। তাহলে গ্রেট ব্রিটেনের মধ্যে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস থাকে, আর যুক্তরাজ্যের মধ্যে এই ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এর সাথে উত্তর আয়ারল্যান্ড যুক্ত থাকে। তো যুক্তরাজ্যটা এই যে এরকম আটলান্টিক মহাসাগরের ভিতরে অবস্থিত। যুক্তরাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো পরীক্ষায় আসে, ম্যাগনা কার্টা, এই ম্যাগনা কার্টাকে বলা হয় হচ্ছে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। এটা স্বাক্ষরিত হয় হচ্ছে 1215 সালে। ব্রিটেনের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে মার্গারেট থ্যাচার। ইউরোপের লৌহ মানবী নামে পরিচিত এই মার্গারেট থ্যাচার। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল হেনরি আসকুইথ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। ব্রিটেনের কোনো লিখিত সংবিধান নেই, অর্থাৎ ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত। এরা আসলে এই যে ম্যাগনা কার্টা, বিল অফ রাইটস, আদালতের রায়, সামাজিক রীতি প্রথা, এগুলো অনুযায়ী আসলে দেশ পরিচালিত হয়। ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 সালে। বিশ্বের পার্লামেন্টারি শাসন যে ব্যবস্থা চালু আছে বর্তমানে, এটা প্রথম চালু হয়েছিল এই ব্রিটেনে। 10 নং ডাউনিং স্ট্রিট, এটা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম। 11 নং ডাউনিং স্ট্রিট, এটা হচ্ছে ব্রিটিশ অর্থমন্ত্রীর সরকারি বাসভবনের নাম। আধুনিক গণতন্ত্রের সূতিকাগার বলা হয় এই ব্রিটেনকে।
ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বা ব্রিটেনের বিচ্ছেদ বা ব্রেক্সিট, ব্রিটেন এক্সিট বা ব্রেক্সিট, এটা কার্যকর হয়েছে 31 জানুয়ারি 2020 সালে। এরপর হচ্ছে এই দেশটা নেদারল্যান্ড। নেদারল্যান্ডের গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে নেদারল্যান্ডের প্রশাসনিক রাজধানী হচ্ছে হেগ। আমরা জানি নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে আমস্টারডাম, তবে প্রশাসনিক রাজধানী হলো হেগ। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে অবস্থিত হেগে। রটারডাম ইউরোপের ব্যস্ততম সমুদ্র বন্দর, যেটা নেদারল্যান্ডে অবস্থিত। নেদারল্যান্ডের পর হচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামের নামকরণ করা হয়েছে বেলগাই জাতিগোষ্ঠীর নামানুসারে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। ওয়াটারলু বেলজিয়ামের একটি গ্রাম। ন্যাটো এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। এরপর হচ্ছে এই যে স্থলবেষ্টিত দেশ লুক্সেমবার্গ। লুক্সেমবার্গের শেনঝেন নামক একটি ছোট গ্রামে শেনঝেন চুক্তি, যেটা 1885 সালে সংগঠিত হয়েছিল। এই শেনঝেন চুক্তির মূল বিষয় হচ্ছে ইউরোপের দেশগুলোর মধ্যে ভিসা মুক্ত যাতায়াত। এটা হচ্ছে শেনঝেন চুক্তির মূল বিষয়। তো এটা এই লুক্সেমবার্গে 1985 সালে অনুষ্ঠিত হয়েছিল। বেনেলাক্স ভুক্ত দেশ হচ্ছে এই লুক্সেমবার্গ। বেনেলাক্স মূলত বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গের এই যে প্রথমের এই অক্ষরগুলো নিয়ে এই বেনেলাক্স গঠিত। বেনেলাক্সেরও মূল বিষয় ছিল যে এই যে বেলজিয়াম, নেদারল্যান্ড এবং এই লুক্সেমবার্গ, এদের মধ্যে সীমান্তে যাতায়াতটা অবাধ সীমান্ত যাতায়াত, এটাই ছিল হচ্ছে বেনেলাক্সের মূল বিষয়। এই বেনেলাক্সের এই বিষয়টাকে কেন্দ্র করেই পরবর্তীতে এই শেনঝেন চুক্তিটা হয়েছিল। তো বেনেলাক্সটা হচ্ছে এই তিনটা দেশের সমন্বয়ে গঠিত। এইভাবে প্রশ্ন হয়ে থাকে যে নিচের কোনটি বেনেলাক্সভুক্ত দেশ অথবা নিচের কোনটি বেনেলাক্সভুক্ত দেশ নয়, তাই এগুলো জেনে রাখা জরুরি। এরপর হচ্ছে এই যে ফ্রান্স, ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ। ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে ফ্রান্স। ফরাসি বিপ্লব সংগঠিত হয় 14 জুলাই 1789 সালে। বাস্তুল দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়। এই 1789 সালে এই সময়ে আসলে ফরাসে রাজতন্ত্র ছিল। এই রাজতন্ত্রের সময় বাস্তিল দুর্গটা ছিল আসলে একটা কারাগার, যেখানে রাজবন্দীদের নিয়ে গিয়ে অত্যাচার করা হতো। ওই সময় আসলে ফরাসের আসলে রাজতন্ত্রের সময় এই বাস্তিল দুর্গটা ফ্রান্সের আসলে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক হয়ে গিয়েছিল এই বাস্তিল দুর্গ। তো এই সময়ে ফরাসি জনগণ, বিশেষ করে প্যারিসের জনগণগুলো প্রথমে এই বাস্তিল দুর্গতেই আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা করেছিল। তাই এখনো এই 14 জুলাইকে ফরাসের জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। তো ফরাসি বিপ্লবের স্লোগানটা ছিল হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি। লিবার্টি এটা হচ্ছে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। এটার ভিত্তিতেই আসলে এই ফরাসি বিপ্লব হয়েছিল। ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা দানকারী দুইজন দার্শনিক হলেন রুশো ও ভলতেয়ার। ওয়াটারলু যুদ্ধ হয় হচ্ছে 1815 সালে। ওয়াটারলু যুদ্ধ হয়েছিল ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে। এই ওয়াটারলু ফ্রান্স ব্রিটেনের মধ্যে হলেও ওয়াটারলু জায়গাটা কিন্তু বেলজিয়ামে অবস্থিত, আমরা দেখে আসলাম। তো এটা আসলে এই ফ্রান্স ব্রিটেনের মধ্যে হয়েছিল। ফ্রান্সের পক্ষে নেতৃত্ব দিয়েছিল হচ্ছে নেপোলিয়ন বেনাপোর্ট, আর ব্রিটেনের নেতৃত্ব দিয়েছিল হচ্ছে ডিউক অফ ওয়েলিংটন। তো এই যুদ্ধে ডিউক অফ ওয়েলিংটন বিজয়ী হয়েছিল। ইনি বিজয়ী হওয়ার পরে নেপোলিয়নকে নির্বাসনে দেওয়া হয়েছিল এই যে সেন্ট হেলেনা দ্বীপে। নেপোলিয়ন আসলে জন্মগ্রহণ করেছিলেন কোর্সিকা দ্বীপে, আর তাকে এই যে নির্বাসন দেওয়া হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে। এগুলো পরীক্ষায় আসে। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হচ্ছে এলিসি প্রাসাদ। সিটি অফ কালচার বলা হয় ফ্রান্সের প্যারিসকে। ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে শত বর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল, যেটা সময়কাল ছিল হচ্ছে 1338 থেকে 1453। ফ্রান্সের ভেতরেই আরেকটা দেশ, নাম হচ্ছে মোনাকো।
বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে এই মোনাকো। আমরা জানি যে প্রথম ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, যেটা ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত। এই মোনাকোকে ট্যাক্স হেভেন বা করমুক্ত রাষ্ট্র বলা হয়। তো আজকে আমরা পশ্চিম ইউরোপের যে দেশগুলো দেখলাম তাদের সমতল মানচিত্রে তাদের অবস্থান এই যে হলুদ বৃত্তটার ভিতরে যে সাদা অংশটুকু দেখা যাচ্ছে এখানে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।